পিজি হাসপাতাল, যাকে বাংলার মানুষ জানে শেখ সুখলাল কারনারি হাসপাতাল হিসাবে, এই হাসপাতালের দীর্ঘ ইতিহাস, দীর্ঘ ঐতিহ্য রয়েছে। আজকের পিজি হাসপাতাল বহু বছর আগে 1700 সালে যখন ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করে এই কলকাতাকে কেন্দ্র করে সারা বাংলা এবং তার সুবাদে সারা ভারতবর্ষ দখল করবার যে ঔপনিবেশিক আক্রমণ শুরু করেছিল, সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্যোগে নেতৃত্বে এখানে এই হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভবত 1707 সালে। ভেবে দেখুন, সেদিন ব্রিটিশরা মনে করেছিল তাদের সেনাবাহিনী অফিসার তাদের চিকিৎসার জন্য, সেবা শুশ্রূষার জন্য একটা হাসপাতাল দরকার। তাই ছোট্ট একতলা একটা হাসপাতাল তৈরি হয়েছিল, যার নাম আজকে আমরা জানি পিজি হাসপাতাল। সেই হাসপাতালে আমাদের দেশের মানুষদের প্রবেশ করার, চিকিৎসা করার অধিকার ছিল না। বহুদিন পর পিজি হাসপাতালে এই এলাকার মানুষের দাবি দাবা আন্দোলনের পর এই হাসপাতাল ভারতবর্ষের যারা মানুষ তাদের জন্য ধীরে ধীরে খুলে দেওয়া হলো। আপনাদের জানিয়ে রাখি, ইতিহাস বলে যে প্রথম ভারতীয় যিনি এই পিজি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার নাম মাইকেল মধুসূদন দত্ত। প্রথম ভারতীয় যিনি এই পিজি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার নাম মাইকেল মধুসূদন দত্ত। এই হাসপাতালে তিনি মারাও গেছিলেন। তাই এই হাসপাতালের সঙ্গে পশ্চিমবঙ্গের ইতিহাস, পশ্চিমবঙ্গের সংস্কৃতি, পশ্চিমবঙ্গের চিকিৎসা জগতের অগ্রগতি সবকিছু জড়িয়ে আছে। স্মৃতি বিজড়িত, ঐতিহ্য মণ্ডিত এই এসএসকেএম হাসপাতালের কথা শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের মানুষ জানে। কারণ এটা ভারতবর্ষের একটা পুরনো হাসপাতালের মধ্যে পড়ে। সব থেকে পুরনো হাসপাতাল ইস্টার্ন ইন্ডিয়ায় এই হাসপাতাল, পিজি হাসপাতাল। এই পিজি এই পিজি হাসপাতাল থেকেই শুনলে অবাক হবেন যে রেনাল্ড রস নামে একজন ব্রিটিশ ডাক্তার সেই সময় ম্যালেরিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যেতেন এই দেশে। একটা ওষুধ আবিষ্কার করবার আগে দীর্ঘদিন ধরে অন্বেষণ করতে লাগলেন রেনাল্ড রস নামে একজন ডাক্তার এই পিজি হাসপাতালে, যে কি করে ভারতবর্ষের মানুষকে ম্যালেরিয়া থেকে, কালা জ্বর থেকে রক্ষা করা যায়। তার সুবাদে আমরা দেখলাম এবং জানলাম যে ম্যালেরিয়া নামক যে জ্বর, সেই জ্বরের জন্য সব থেকে বড় অপরাধীর নাম হচ্ছে মশা। মশা সেই রোগের জীবাণুকে বহন করে এক দেহ থেকে আরেক দেহে পৌঁছে দেয়, তাতে মানুষের মৃত্যুকে নিশ্চিত করার ব্যবস্থা করে। কেউ কখনো ভাবতে পারেনি আমরা যে একটা মশার এত ক্ষমতা। রেনাল্ড রস, ডাক্তার রেনাল্ড রস, তিনি প্রমাণ করে দিয়েছিলেন মশা এতটাই ভয়ঙ্কর। আজকে সেই হাসপাতালের কথা বলতে গেলে আমরা সেই ইতিহাসের অতীতে আমরা নিজেদের অজান্তেই ফিরে যাই। পশ্চিমবঙ্গের যে কোনো মানুষ জানে যে বড় বড় রোগ, কঠিন এবং জটিল রোগ যখন হয়, তখন জেলার হাসপাতালগুলো পারে না চিকিৎসা করাতে। তারা পিজি, তারা নীলরতন, তারা মেডিকেল কলেজ, এই সমস্ত কলকাতার কলেজগুলোতে, তারা হাসপাতালগুলোতে পাঠিয়ে দেয়। কারণ তাদের ভরসা
আপনি বিশ্বাস করবেন, আজও আমি পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদ থেকে আসছি, আজও মুর্শিদাবাদের মুমূর্ষু রুগী তারা একটাই দাবি করে আমাকে, দাদা কোনো রকমে পিজিতে ভর্তি করিয়ে দিন, আমার মাটা বেঁচে যাবে, বাবাটা বেঁচে যাবে, মেয়েটা বেঁচে যাবে। বিশ্বাস করুন, আমি এখানটা রাজনীতি করার জন্য কথা বলছি না। আজও পিজি হাসপাতাল তার সেই ঐতিহ্য, তার সেই মূল্য, সেই বিশ্বাস ভরসা মানুষের আদায় করে থাকে। আজও মানুষ বিশ্বাস করে একবার পিজি হাসপাতালে পৌঁছানো মানে নতুন জীবন ফিরে পাওয়া। এই যার ইতিহাস, এই যার বিশ্বাসযোগ্যতা বাংলার আপামর মানুষের কাছে, আজকে সেই পিজি হাসপাতাল কেন এমন দুরবস্থার মধ্যে পতিত হচ্ছে, এটা আমাদের সকলকে ভাবতে হবে। এটা কংগ্রেসের ভাবনা শুধু নয়, বাংলার আপামর মানুষের ভাবনা। রুগী শুধু কংগ্রেসের বাড়িতে পাওয়া যাবে না, অসুখ শুধু কংগ্রেসের বাড়িতে হয় না, চিকিৎসার জন্য শুধু কংগ্রেসের প্রয়োজন হয় না, সকলের প্রয়োজন, সর্বার্থে মানুষের প্রয়োজন। সেই মানুষের প্রয়োজনের জন্যই এই হাসপাতাল নির্মাণ করা হয়েছিল। 1954 সালে নাম হলো পিজি, কারণ পোস্ট গ্র্যাজুয়েট ব্যবস্থা এখানে চালু হলো। আগে এখানকার শিক্ষিত ডাক্তাররা তারা আরো বেশি পড়ার জন্য চলে যেত বিদেশে, আমাদের দেশের ডাক্তাররা চলে যাচ্ছে বিদেশে। তাই জওহরলাল নেহরু বললেন বিদেশে যেতে হবে না, আমরা ভারতবর্ষের আমাদের ডাক্তারদের যথোপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য হাসপাতালে আমরা পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার ব্যবস্থা করব। এই প্রথম পিজি হাসপাতালে জওহরলাল নেহরুর উদ্যোগে শুরু হয়েছিল পোস্ট গ্র্যাজুয়েট পড়ার ব্যবস্থা করা। এই আমাদের ইতিহাস। কত বড় বড় স্বনামধন্য ডাক্তার এই পিজি হাসপাতালকে তারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছে। কত বড় বড় ডাক্তার, তাদেরকে আমরা বলি তারা চলমান ভগবান। ডাক্তারকে কি বলি আমরা? চলমান ভগবান, জীবন্ত ভগবান। আজকে তাদের কাছে মানুষ আসছে দয়া নিতে, প্রাণ ভিক্ষা চাইতে, কিন্তু তাদের উপরে ছড়ি ঘোরাচ্ছে আজকের পার্টির নির্ধারণ করে দেওয়া, নিযুক্ত করে দেওয়া এই হাসপাতালের কর্তৃপক্ষ। জানেন, মুর্শিদাবাদ থেকে রুগী যখন পাঠাই, কতবার ফোন করি, কতবার চেষ্টা করি, এখানকার স্বাস্থ্য বিভাগের অফিসারদের বলি, এখানকার ডিরেক্টরকে বলার চেষ্টা করি, সে তো মাল ফোনই ধরে না আমাদের। সে কোথাকার মনি জানি না, সে যে চোরের খনি তৈরি করেছে হাসপাতালটাকে আমরা সবাই দেখতে পাচ্ছি। এটা তো ডাক্তার মনি, আপনি জেনে রাখবেন, কোনো পদ স্থায়ী নয়, কোনো পদ স্থায়ী নয়। আপনাদেরকে সামনে রেখে সরকার আপনাদের কুকুর ছাগলের মতন ব্যবহার করছে, এটা মাথায় রাখবেন। এখানকার হাসপাতালগুলোতে যেখানে সাধারণ মানুষের চিকিৎসা হয় না, মুমূর্ষু রোগী ভর্তি হতে পারে না, সেখানে কারা ভর্তি হয়ে থাকে? ভর্তি হয় সেই সমস্ত রাজনৈতিক দল যারা পশ্চিমবঙ্গকে লুট করছে, পশ্চিমবঙ্গকে যারা প্রতিদিন লুট করে নিজেদের সম্পত্তি বাড়াচ্ছে, নিজেদের ঘরের টাকার খনি তৈরি করছে। সেই খনির মালিকদের ডাক্তার মনি হাসপাতালে আশ্রয় দিয়ে তাদের জিজ্ঞাসাবাদের হাত থেকে, জেলখানায় যাওয়ার হাত থেকে রক্ষা করবার বড় দায়িত্ব নিয়ে নিয়েছে। ভাই রে ভাই, কখনো শুনেছেন হাসপাতালের মধ্যে কখনো পুলিশের অফিসার ঢুকে রুগীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে কোথায়? না তার গলায় স্বর বার হচ্ছে কিনা দেখার জন্য। আমাদের কোকিল কণ্ঠী ভাইপোর কাকাবাবু, সে কথা বলবে না, তাকে কথা বলার জন্য গলা ধাক্কা দিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছে জোকা হাসপাতালে, সেখানে সে কথা বলছে। দুর্ভাগ্য কি, লজ্জা কি আমাদের? এখানকার ডাক্তাররা, হাসপাতাল কর্তৃপক্ষ একটা 60 বছরের 70 বছরের লোককে সে ভর্তি রেখেছে শিশুদের বেডে। ভাবুন, শিশুদের বেডে ভর্তি রেখেছে, যে বেডে আমার আপনার ঘরের ছোট ছোট ছেলেমেয়েরা, নাতি নাতনিরা, সন্তানরা ভর্তি হবে, সেখানে এক আধদামড়া 65 বছরের বুড়া চোর, সে এখানকার ভাইপোর দয়াতে সে স্বনামধন্য কাকু হয়েছে। তার কোকিল কণ্ঠীর শহর কেমন সেটা জানার জন্য ইডি ঘাট ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে কোত্থেকে? শিশুদের ওয়ার্ড থেকে। ভাবুন আপনারা, শিশুদের ওয়ার্ডে ভর্তি হচ্ছে একটা আধদামড়া চোর, তাকে ধাক্কা মেরে নিয়ে যাচ্ছে, আর আপনার বাড়ি একটা শিশু
সেই হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। আপনার ঘরে শিশুর চিকিৎসা হবে না, চোরের চিকিৎসা হবে। মানুষের চিকিৎসা হয় না, এখানে কুত্তার চিকিৎসা হয়। ভাবুন, কুত্তার কত বড় ভাগ্য, সে তৃণমূল নেতার বাড়ির কুত্তা। তৃণমূল নেতার বাড়ির কুত্তার দাম আছে, কিন্তু আমার আপনার মতন মানুষের এই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করবার কোনো সুযোগ নেই। আমরা কোথায় চলেছি বোঝার চেষ্টা করি। কে কি বলছে বড় কথা নয়, কংগ্রেস বলছে না কংগ্রেসের এমপি বলছে, নেতা বলছে, বড় কথা নয়। ঘটনাটা সত্য না সত্য আপনারা বিচার করবেন। আপনারা বিচার করবেন ঘটনা সত্য না মিথ্যা। ছোট থেকে শুনতাম আমরা, পিজিতে উডবার্ন বলে একটা ওয়ার্ড আছে, খুব বড় সেটা ওয়ার্ড। সেখানে খুব স্পেশাল ট্রিটমেন্ট হয়। কোনো রুগী যদি ক্রিটিক্যাল হয়, তার উডবার্ন ওয়ার্ডে ভর্তির ব্যবস্থা আছে। উডবার্ন ওয়ার্ডে ভর্তির সুযোগ পাওয়া মানে আকাশের চাঁদ পাওয়া। আকাশের চাঁদ পাওয়া। সেই উডবার্ন ওয়ার্ড আজকে কিসের জন্য ব্যবহার হয়? সেই সমস্ত রাজনৈতিক অপরাধী যারা চুরি করে, বাটপারি করে, মানুষকে ধোঁকা দিয়ে যারা কোটি কোটি টাকার মালিক হয়েছে, তাদেরকে রক্ষণাবেক্ষণ করার জন্য সেই উডবার্ন ওয়ার্ড এখন ব্যবহার হয়। 5 স্টার হোটেল। কথাই বলে, একটা কথায় আছে, ওল্ড উড ইজ বেস্ট টু বার্ন, ওল্ড ওয়াইন ইজ বেস্ট টু ড্রিঙ্ক। অর্থাৎ পুরনো কাঠ হলে ভালো আগুন জ্বলে, পুরনো মদ হলে মস্তি করে দারু খাওয়া যায়। এখানকার উডবার্ন ওয়ার্ডে এখন সেই অবস্থা হয়েছে, উডবার্নের বদলে সন্ধ্যের পর এই ওয়ার্ড তৃণমূল নেতাদের মস্তি করার জন্য ওয়াইন ওয়ার্ডে রূপান্তরিত হয়েছে। ওয়াইন বার্ন হয় সেখানটায়, উড বার্ন হয় না। উড বার্নের বদলে সন্ধ্যেবেলায় সেখানে ওয়াইন বার্ন হয়, চুল্লু খাওয়া হয়, মস্তি করা হয়। এটা কি হাসপাতালের জন্য দেওয়া উচিত? হাসপাতালে কি কর্তৃপক্ষের সেই সমস্ত অপরাধীদের এই সুযোগ দেওয়া উচিত? আমি হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করব। আপনারা জানেন এই পশ্চিমবঙ্গে আজ ডাক্তারের সংকট, পশ্চিমবঙ্গে আজ ওষুধের সংকট। পশ্চিমবঙ্গের মানুষ চিকিৎসা না পেয়ে কোথায় যায় জানেন? দক্ষিণ ভারত। আমি সাক্ষী, আমি একজন এমপি। আমার কাছে গরিব মানুষরা আসে, মুমূর্ষু রোগীর পরিবার আসে, একটা টিকিট কনফার্ম করে দিন। আপনি এক সময় রেলের দায়িত্বে ছিলেন, একটা টিকিট কনফার্ম করে দিন। কাঁধে তারা এসে আমি টিকিট কনফার্ম করার চেষ্টা করি। কিছু টিকিট পারি, কিছু টিকিট পারি না। বেশিরভাগ অ্যাড্রেস কোথায়? ব্যাঙ্গালোর, ম্যাড্রাস, বোম্বে, এগুলো অ্যাড্রেস। বাংলার মানুষ জেনে রাখুন, একদিন এই কলকাতায় এই পিজি, এই নীলরতন, এই মেডিকেল, এখানে শুধু ভারতবর্ষ নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার রুগীরা আসতো। হ্যাঁ, দক্ষিণ পূর্ব এশিয়ার রুগীরা আসতো। এই বাংলার চিকিৎসার এতটাই খ্যাতি। আজও বাংলার ডাক্তাররা ইউরোপ, আমেরিকায় তাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করে সেখানকার মানুষের চিকিৎসা দিয়ে থাকে। আজকে সেই বাংলা, এখানকার মানুষ সেই বাংলার ডাক্তারদের উপরে, সেই বাংলার স্বাস্থ্য দপ্তরের উপরে ভরসা না রেখে বাড়ি ঘর সম্পত্তি সোনা দানা বিক্রি করে কোথায় যাচ্ছে? দক্ষিণ ভারত। কেন? চিকিৎসা করতে হবে। কেন? বাঁচতে হবে। একটা গরিব, একটা বড়লোক মানুষ, আমার নিজের দেখা, একদিন যার বাড়িতে 50-100 লোক খাওয়া দাওয়া করতো, আজকে বাংলায় চিকিৎসা করার সুযোগ না পেয়ে বাইরের রাজ্যে গিয়ে চিকিৎসা করতে করতে সে আজ লোকের বাড়িতে ভিক্ষা চাইছে। এই রকম আজকের এই দুরবস্থা। কারা দায়ী এর জন্যে? আজকে হাসপাতালগুলোতে এই দুর্নীতি, এই অব্যবস্থার জন্য দায়ী কারা? প্রত্যেকটা হাসপাতাল পরিচালনার মাথায় কারা? তৃণমূলের নেতা। তৃণমূলের নেতার এমনই ক্ষমতা, সে ডাক্তার হওয়ার সার্টিফিকেট দিতে পারে, সে ডাক্তার নিয়োগের ব্যবস্থা করতে পারে, সে কুত্তাকে ভর্তি করতে পারে, সব পারে, কারণ সে তৃণমূলের নেতা। বাংলার মানুষ যাবে কোথায়? আপনাদের বলে রাখি, এই পশ্চিমবঙ্গে আজ এই চিকিৎসার দুরবস্থার জন্য ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে নার্সিং হোম আর নার্সিং হোম। নার্সিং হোমের টাকা সবাই জোগাড় করতে পারে না, সকলের পকেটে সমান অর্থ থাকে না। গরিব মানুষের জন্য হাসপাতাল, বড়লোকদের জন্য নার্সিং হোম হতে পারে, কিন্তু গরিব মানুষের জন্য আজকে হাসপাতাল।
সেই হাসপাতালে চিকিৎসা না পেয়ে এখানকার রুগীরা বাধ্য হয়ে নার্সিংহোমে ভর্তি হতে হয়, নিতান্ত বাধ্য হয়ে। সেখানে তাদের কসাই যেমন ছাগল বকরি কাটে, তেমন করে তাদের গলা কেটে সেখান থেকে টাকা আদায় করা হয়। এই দুরবস্থার কথা যারা ভুক্তভোগী তারা জানে। এখানকার হাসপাতালে বেড পাওয়া যায় না, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল, সেখান থেকে আরেক হাসপাতাল, ঘুরতে 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 জখম রুগী মারা যায়। অথচ হাসপাতালের নিয়ম বলছে ইমার্জেন্সি হলে আপনাকে চিকিৎসা করাতেই হবে, সেটা এখানকার কর্তৃপক্ষ মানতে চায় না। এই পিজি হাসপাতালে কর্তৃপক্ষ এমন, এখানকার কর্তৃপক্ষের যিনি ডিরেক্টর, এত তিনি ক্ষমতার মদবত্তে গর্বিত, সে কাউকে কেয়ার করে না। তার একটাই সার্টিফিকেট কি জানেন? সে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাছাটা কুকুর। এখানকার যে ডিরেক্টর, সে মমতা ব্যানার্জির বাড়ির পাছাটা কুকুর। যখন মমতা ব্যানার্জি বাড়িতে কালী পুজো হয়, সব ছেড়ে দিয়ে, রুগী ছেড়ে, রুগীর চিকিৎসা ছেড়ে সোজা দিদির কাছে গিয়ে দিদির বাড়িতে প্রসাদ বিতরণ করে, যাতে দিদি খুশি থাকে। তাই সেই ডিরেক্টর বছরের পর বছর এই হাসপাতালে থাকার সুযোগ পায়। যোগ্য লোকেদের জায়গা হয় না, যোগ্য লোকেদের জায়গা হয় না। যেখানে যোগ্যতার মূল্যায়ন হয় না, সে রাজ্য পিছিয়ে যায়। তাই আমার রাজ্য পিছিয়ে যাচ্ছে। আজকে বিশ্ব স্বাস্থ্য সংগঠন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা বলছে প্রতি 1000 মানুষের জন্য একটা ডাক্তার দরকার। শুনবেন, এ বাংলায় একটা সরকারি ডাক্তারের আওতায় কত রুগী পড়ে? এ বাংলায় 100টা সরকারি ডাক্তারের তুলনায় 16 থেকে 17,000 রুগীর সংখ্যা, অর্থাৎ জনসংখ্যার নিরিখে 16 থেকে 17,000 রুগীর জন্য একটা সরকারি হাসপাতালের ডাক্তার। ভাবুন, যেখানে 1000 রুগীর জন্য একটা ডাক্তার থাকা দরকার, সেখানে 16,000-এর জন্য একটা ডাক্তার। চিকিৎসা আমরা কোথায় পাবো? পশ্চিমবঙ্গ সরকার বলছে যারা হাতুড়ে ডাক্তার, যারা পড়াশোনা করেনি, আন্দাজে ওষুধ দেয়, বাঁচে তো বাঁচে, মরে তো মরে, রাখে আল্লাহ মারেকে, রাখে হরি মারিকে বলে যারা ওষুধ দেয়, তারা এখন এখানে ডাক্তার হয়ে গেছে। যারা নার্স, তাদেরকে ডাক্তারের সুযোগ, ডাক্তারি করার দায়িত্ব দিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। কারণ এখানে ডাক্তার নেই, ডাক্তার নেই, কারণ ডাক্তারি পড়বার সুযোগ নেই। ভালো ডাক্তার হতে পারে সোজা অন্য রাজ্যে চলে যাচ্ছে, তাদেরকে এখানে রাখার কোনো ব্যবস্থা নেই। তাই আজকে বাংলা জুড়ে হাহাকার চিকিৎসা জগতে। তাই আমরা প্রতিবাদ করছি এইটার জন্যে যে ডাক্তার যারা, তারা চিকিৎসা করতে চায় বলে আমি বিশ্বাস করি। ডাক্তারির পড়ার সময় ডাক্তারিরা কলেজ থেকে যখন বার হয়, তখন তো একটা শপথ নেয়। সেই শপথ কি? নির্ভয়ে আমি মানুষের সেবা করব। সেই শপথের নাম ওথ অফ হিপোক্রেটস। ডাক্তারদেরকে সেই শপথ নিতে হয় যে আমি মানুষের সেবা করব। আপনারা জেনে রাখুন, একটা ডাক্তার, সরকারি মেডিকেল কলেজে একটা ডাক্তার তৈরি হয় আমার আপনার পয়সাতে। একটা ডাক্তারকে অনুদানের খরচ দিয়ে পড়াশোনা করানো হয়। একজন ডাক্তার হতে যে পরিমাণ টাকার দরকার সরকারি হাসপাতালে, সেই টাকা তার কাছে চাওয়া হয় না। তার কারণ সেখানে অনুদানের ব্যবস্থা আছে। অনুদানের ব্যবস্থা আছে মানেটা কি? আমি আপনি টাকা দিই সেই ডাক্তারকে ডাক্তার বানানোর জন্য। কি ভরসায় দিই? যাতে সে ডাক্তারে সমাজকে কিছু ফিরিয়ে দেবে, সমাজকে চিকিৎসা করবে, সেই সেই ভরসায় তাদেরকে আমরা ডাক্তার বানাই। তাই মানুষের টাকায় আজকে ডাক্তার তৈরি হয়, জেনে রাখবেন। আজকে সেই ডাক্তারদের জন্যই তাই এই শপথ যে যে ডাক্তারকে মানুষ তৈরি করেছে তাদেরকে চিকিৎসার জন্য তাদের জীবনকে উৎসর্গ করতে হবে। তারই নাম ওথ অফ হিপোক্রেটস। আজকে পশ্চিমবঙ্গের ডাক্তার তারা কোথায়? তারা ভয় পায় পার্টিকে, তারা ভয় পায় ডিরেক্টরকে। তারা জানে যদি আমি কথা না শুনি আমাকে হামলা করবে, কথা না শুনলে আমাকে দার্জিলিং পাঠিয়ে দিবে, আমাকে সুন্দরবন পাঠিয়ে দিবে, আমার উপর নানা রকমের হ্যারাসমেন্ট হবে। সেইখানে ছড়ি ঘুরাচ্ছে ডিরেক্টর, আর ডিরেক্টরের উপরে ছড়ি ঘুরাচ্ছে তৃণমূল পার্টির নেতা। নাহলে কোন যুক্তিতে বলুন তো, কোন যুক্তিতে, কোন যুক্তিতে পিজি হাসপাতালের মতো ডাক্তাররা তারা একটা 65-70 বছরের লোককে শিশুদের ওয়ার্ডে ভর্তি করছে,
আর বলছে সে অসুস্থ, তাকে বেড থেকে নামালে মৃত্যু হতে পারে। হ্যাঁ, ঘাড় ধাক্কা দিয়ে জোকার হাসপাতালে নিয়ে গেল, কোনো মামু মরেনি। আরে মরবে কি? এগুলো তো ঢপের রোগ হয়েছে এদের, এরা তো রুগী নয়, ঢপের রুগী। এদেরকে পুলিশের হাত থেকে, বিচারের হাত থেকে, জেলের হাত থেকে, তদন্তের হাত থেকে বাঁচার জন্য তারা হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালগুলোকে তারা এইভাবে অপব্যবহার করছে। তাই আমাদের একটাই দাবি, এখানে আমরা লিখেছি, এসএসকেএম হাসপাতাল এখন প্রেসিডেন্সি জেলের কয়েদিদের বিশ্রামগারে পরিণত হয়েছে। লেখাটা দেখুন আমাদের। এসএসকেএম হাসপাতাল এখন সরকারি কয়েদিদের, সরকারি অপরাধীদের মস্তি করবার জায়গায় রূপান্তরিত হয়েছে। সেখানে 5 স্টার ব্যবস্থা আছে, সেখানে উল্লু চুল্লু সব পাওয়া যায় সন্ধ্যের পর, কোনো অসুবিধা নাই। আপনার জন্য ওষুধ নাই, অপরাধীদের জন্য চুল্লুর ব্যবস্থা আছে। সব জেনে ডিরেক্টর চুপ করে বসে আছে। তাই আমি বলবো, যদি সেই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে কেস করা হয়, তাহলে এখানকার ডিরেক্টরের বিরুদ্ধে আগে কেস করা দরকার। কারণ এখানকার ডিরেক্টর সে নিজে আজ অপরাধীর ভূমিকায় অবতীর্ণ হয়ে, রক্ষকের ভূমিকায় ভক্ষক হয়ে বাংলার মানুষকে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করছে। স্বাভাবিকভাবেই চিকিৎসা থেকে বঞ্চিত করার বিনিময়ে কোনো রোগীর মৃত্যু হওয়া মানে সেই মৃত্যুকে আমি খুন বলে মনে করি, এবং খুন হলে সেখানকার ডিরেক্টর এবং ব্যবস্থাপনা খুনি বলে আমি মনে করি। সেই সুবাদে আজকে এই ডেপুটেশন হচ্ছে। এখানকার পুলিশ ফৌজরা, এখানকার পুলিশ আটকে রেখে বাহাদুরি দেখাচ্ছে আমাদের উপরে। কটা লোক আমরা, তাও যেতে দেওয়ার ক্ষমতা নাই তাদের। আমরা কি ওখানে গিয়ে মারামারি করতাম? আমরা তো ডাক্তারের সঙ্গে আলোচনা করতাম। আপনারা জানেন ভালো করে যে আমরা আলোচনা করতে যাচ্ছি না, কিন্তু বীর পুরুষ তারা আমাদের কাজ কি দেখালো। তৃণমূলের নেতাদেরকে দেখেছো কত বড় বীর পুরুষ আমরা। এখানকার তৃণমূলের নেতা যারা ভর্তি হয়ে থাকে তাদের কাছে বার্তা দিল, যতক্ষণ পুলিশ আছে, যতক্ষণ ডিরেক্টর আছে, ততক্ষণ কোনো চিন্তা নাই, আমরা আন্দোলন মিছিল মিটিং আটকানোর ব্যবস্থা করব। তাই আমাদের প্রতিবাদটা এইভাবে আমরা করছি। অন্তত বাংলার মানুষ জানুন, বাংলার মানুষ বুঝুন, বাংলার মানুষ আমাদের কথা শুনে আপনাদের উপলব্ধিতে, আপনাদের অভিজ্ঞতার নিরিখে বিচার করে দেখুন আমরা যা বলছি তা সঠিক কিনা, এবং আগামী দিনে আপনারাও এর প্রতিবাদে সামিল হবেন, এই কথা বলবার জন্যই আপনাদের কাছে এসেছি। আমরা কোনো সংকীর্ণ রাজনীতি করার যেখানে আসিনি। আপনারা দেখুন আমাদের যা বক্তব্য সেগুলো সত্য না মিথ্যা, এবং আমরা যা বলছি সেটা সঠিক না বেঠিক আপনারা দেখে আপনারা বিচার করবেন। সবাই ভালো থাকুন। নববর্ষে সকলকে আমার অভিনন্দন, আমার শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে সকলকে আমার নমস্কার, সালাম, স্নেহ, ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।